পোস্তা সাভারে দর নেই চামড়ার, হতাশ ক্রেতা বিক্রেতা উভয়ই, পচে নষ্ট হচ্ছে অনেক স্থানে। একই চিত্র নাটোর যশোরেও। চামড়াগুলো আস্তে আস্তে দেরি হওয়াতে চামড়াগুলো মনে করেন টেম্পার আস্তে আস্তে চলে যাচ্ছে। মাদ্রাসাওয়ালাদের লবণ দিয়ে যে সুবিধা সরকার দিয়েছিল, এটার কি সদ্ব্যবহার করলেন মাদ্রাসার কর্তৃপক্ষ? অর্ধেক মালেই নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে শ্রমিক সংকটের কারণে। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি। রাজধানীতে বর্জ্য অপসারণে গতি থাকলেও ঢাকার বাইরে ধীর গতি, আবর্জনা বৃষ্টিতে তীব্র দুর্গন্ধ। জাজিরায় পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা ধস, হুমকিতে পুরো বাঁধ, আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। এবং লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযান নিয়ে বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২,০০০ ন্যাশনাল গার্ড। স্বাগত এখন ঢাকায়, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাই রাত্রি। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও লালবাগের পোস্তা ও সাভার চ্যানারিতে কোরবানির পশুর চামড়া নিয়ে হাজির হচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে সরকারি নির্ধারিত দর না পাওয়ায় হতাশ তারা। আড়তদারদের দাবি, লবণ শ্রমিকের মজুরি সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত দর দিতে পারছেন না, যে কারণে আকার ভেদে ৪০০ থেকে ৯০০ টাকায় চামড়া কিনছেন পোস্তার আড়তদাররা। আর ফরিয়ারা বলছেন, সরকারের বেঁধে দেয়ায় পাড়া মহল্লা থেকে বেশি দামে চামড়া কেনার পর এখন বিপাকে তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাবেদ আবদুল্লাহ এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। প্রথমে চলে যেতে চাই জাবেদ আবদুল্লার কাছে। জাবেদ, আপনার কাছে জানতে চাই, পোস্তায় আজকেও চামড়ার দাম নেই কেন, আসলে কি বলছেন আড়তদাররা? রাত্রি ঈদের এই দ্বিতীয় দিনেও পোস্তায় যে কোরবানি পশুর যে চামড়া, সেই চামড়া সংগ্রহের কাজ চলছে। আমরা যারা চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে সরকারের বেঁধে দেওয়া যে মূল্য, প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া সরকার ২৬ মে নির্ধারণ করে দিয়েছিল ৬৫ টাকা দরে, সেই দরে তারা চামড়া মূলত এখানে বিক্রি করতে পারছেন না। বিক্রেতারা যে বিষয়টা তো আমাদেরকে পরিষ্কার করেছেন, ক্রেতারা আমাদেরকে যে বিষয়টি বলছেন, আড়তদার যারা রয়েছেন তারা বলছেন যে মূলত নানা খরচ, আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়া, লবণ শ্রমিকের খরচ বেড়ে যাওয়ার কারণে মূলত সরকারের যে বেঁধে দেওয়া দাম ১৩৫০ টাকা, সেই দরে তারা চামড়া কিনছেন না। এছাড়া আমাদের স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, এবারের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। পোস্তায় অন্যান্য বারের তুলনায় যে পরিমাণ ভিড় বাটা থাকে, ট্রাক, ভ্যান এবং অন্যান্য রিক্সার যে পরিমাণ ভিড় থাকে, সেই ভিড় কিছুটা কম। তারা বলছেন যে এখনও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, তবে লক্ষ্যমাত্রা পূরণে তারা আশা করছে। একটু জানিয়ে রাখি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর আগে বলেছিল যে ১,২৪,০০,০০০ পশু এরই মধ্যে তৈয়ার কিন্তু তারা করেছিলেন এবং মোটামুটি ১,৪,০০,০০০ পশু জবাইয়ের চাহিদা রয়েছে বাংলাদেশে। সেই অনুপাতে স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেই তথ্য দিয়ে বলছে যে এবারের পশু জবাই কিছুটা কম হয়েছে, যে কারণে লক্ষ্যমাত্রা পূরণ হতে একটু সময় লাগতে পারে। কালো যেহেতু মানুষ কুরবানি দিয়ে থাকেন, কালো এই কুরবানি পশুর যে কাঁচা চামড়া সেটি তারা সংগ্রহ করবেন এবং লক্ষ্যমাত্রা পূরণে তারা আশা করছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জেলা বা ঢাকার আশপাশের এলাকা থেকে যে কাঁচা চামড়াগুলো আসছে লালবাগের পোস্তায়, সেগুলোকে লবণ দেওয়া হচ্ছে। শ্রমিকরা সেখানে একদম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা যারা মূলত নগরীর বিভিন্ন জায়গা থেকে যারা মৌসুমি ব্যবসায়ী যারা চামড়া নিয়ে আসেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আক্ষেপ নিয়ে মোটা দাগে একটি কথা বলেছেন যে সরকারের তরফ থেকে চামড়ার যে মূল্য বেঁধে দেওয়া হয়েছিল, সেই বেঁধে দেওয়া মূল্যে মূলত তারা দেখে মহল্লা থেকে চামড়া কিনেছেন এবং কিনে এখানে আসার পরে যখন তারা সরকারের বেঁধে দেওয়া মূল্যে চামড়া বিক্রি করতে পারছেন না, তখন কিন্তু তারা বেশ বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে তাদের এই কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এবার। রাত্রি এবার যেতে চাই সিউলের কাছে। সিউল, আপনার কাছে জানতে চাই, আজ কেমন দামে চামড়া বেচা বিক্রি হচ্ছে? রাত্রি আসলে
আমার সহকর্মী জাভেদ পোস্তা থেকে যে তথ্য দিচ্ছিলেন এবং আপনি যেটি বলছিলেন, আসলে সাভারে আসলে চামড়া বেচা কেনা হচ্ছে না। সাভার যে ট্যানারিগুলো আছে, যে বিসিক চামড়া শিল্প নগরীতে, সেইখানে আসলে ওই ট্যানারিগুলোতে চামড়াগুলো সব এখানে নিয়ে আসা হচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখি, আমি এখন একটি ট্যানারিতে আছি, যে ট্যানারিতে আসলে গতকাল থেকে দুপুরের পর থেকে টানা কাজ হয়েছে আজকে সকাল পর্যন্ত, এবং এখন কিন্তু এই ট্যানারিতে কাজ বন্ধ রয়েছে। তার একটি বড় কারণ হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে স্তূপের যে চামড়াগুলো রাখা হয়েছে, কাঁচা চামড়াগুলো, সেগুলোতে লবণ মাখিয়ে এই চামড়াগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। 3 থেকে 4 দিন পরে, সর্বোচ্চ 7 দিন পরে এই চামড়াগুলোকে নিয়ে যাওয়া হবে হচ্ছে আপনার ওয়েট ব্লু মেশিনে, যে ড্রামটি আছে সেই ড্রামে নেওয়া হবে সোকিংয়ের জন্য, এবং একই সাথে সোকিংয়ের সাথে হচ্ছে সেগুলোকে ওয়েট ব্লু করা হবে। তখন এই জায়গাটা যখন খালি হবে, তখন কিন্তু বাইরে থেকে আবারও চামড়া তারা নিয়ে আসবে। চামড়া কেনা বেচার যে বিষয়টি, সেটি হচ্ছে যে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তো গতকাল চামড়া এসেছে, সেগুলো প্রস্তুত নেওয়া হয়েছে। এই সাভার বিসিক চামড়া শিল্প নগরীর বাহিরেও একটি আড়ত আছে, যেটা আসলে অবৈধ একটি আড়ত। সেই আড়তেও কিন্তু এই চামড়াগুলোকে সংরক্ষণ করা হচ্ছে লবণ দিয়ে, তারপর কিন্তু লবণালা চামড়াগুলো তারা নিয়ে নেবেন। আর ট্যানারিগুলো সরাসরি যে চামড়াগুলো তাদের প্রতিনিধির কাছ থেকে সংগ্রহ করেছে, সেই চামড়াগুলোকে তারা অলরেডি কিন্তু লবণ দিয়ে চামড়াগুলোকে তারা শুকানোর জন্য এখানে প্রসেসিং পর্যায়ে রেখে দিয়েছে। 2 দিন পরে আবার যখন এইগুলো ওয়েট ব্লুতে চলে যাবে, তখন আসলে এখানে নতুন কাঁচা চামড়াতে আবারও লবণ দেওয়া হবে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, আমি এখানে সকাল থেকে 2-3টে ট্যানারির কর্মকর্তার সাথে কথা বলছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর চামড়া সংগ্রহের সংখ্যা তাদের অনেক কম। তার একটি বড় কারণ হচ্ছে, গতকাল ট্যানার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিটিএ তারাও আমাদেরকে বলেছে যে কোরবানি এবার কম হওয়াতে, এবং তারা যে লক্ষ্যমাত্রা দিয়েছিল 85 থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া, যেটি গত কয়েক বছর আমরা দেখেছি যে প্রায় 90 থেকে 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে, এবছর কিন্তু খুবই স্বাভাবিকভাবেই তারা 10 থেকে 15 লাখ কম দিয়েছে। তার উপরেও কিন্তু আমরা দেখছি যে এবার কাঁচা চামড়া কিন্তু সংরক্ষণ কিংবা সংগ্রহ অনেক কম হচ্ছে। তারা বলছে যে এবার গত বছরের তুলনায়ও প্রায় 10 থেকে 20% কাঁচা চামড়া সংগ্রহ তারা কম করতে পারবে, যেটির প্রভাব আসলে ফিনিশড লেদার অথবা রপ্তানিতে, চামড়ার রপ্তানি করে যে একটি বড় অর্থনৈতিকভাবে আমরা যে লাভবান হই, সেখানেও কিন্তু একটি প্রভাব পড়তে পারে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পোস্তাতে যারা এখন চামড়া নিয়ে বিপদে পড়েছেন, তাদের আসলে এই রক্তমাখা চামড়া এবং এই কাঁচা চামড়া, লবণযুক্ত কাঁচা চামড়ার যে দাম, এই দুটির মধ্যে কিন্তু একটি তফাৎ রয়েছে। তবে দাম নিয়ে কিন্তু এবছর ট্যানারি মালিক কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু খুশি। তারা বলছেন যে তারা রক্তমাখা কাঁচা চামড়া 500 থেকে 800 টাকার মধ্যে কিনছেন, এবং তারপরে তারা যে চামড়াগুলো সংগ্রহ করে বিভিন্ন আড়ত থেকে, সেই আড়তগুলোতে কিন্তু এই চামড়াগুলো কিনবে তারা 1250 থেকে 1350 টাকা, এবং শহরের বাইরে কিন্তু 1050 টাকায় বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন তো শুধুমাত্র রাজধানীর কাঁচা চামড়াগুলো তারা সংগ্রহ করছে, তবে 7 দিন পরে যখন রাজধানীর বাইরের চামড়াগুলো আসা শুরু করবে, কাঁচা চামড়াগুলো কিংবা লবণযুক্ত চামড়াগুলো আসা শুরু করবে, তখন আসলে একটি হিসাব বোঝা যাবে যে এই বছর কতটুকু কাঁচা চামড়া সংগ্রহ করা গেছে। রাত্রি সাভার বিসিক চামড়া শিল্প নগরী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লালবাগের পোস্তা ও সাভার ট্যানারি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ময়মনসিংহ, নাটোর ও যশোরে পশুর চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় হতাশ ফড়িয়া ব্যবসায়ীরা। শ্রমিক সংকটে চামড়ার লবণ দিতে বেগ পেতে হচ্ছে অনেক ব্যবসায়ীকে। বিস্তারিত জানাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাট থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ, নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন ও যশোরের রাজারহাট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমে চলে যেতে চাই ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, চামড়ার হাটের বেচাকেনা কেমন দেখছেন? লবণজাতকরণ সহ সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। রাত্রি আমরা গতকালকে কাঁচা চামড়ার বাজার দরটা জানাচ্ছিলাম, আসলে বাজার দর 500-600 টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে। সরকারের যে বেঁধে দেওয়া যে মূল্য, সেই নিয়ম নীতির কোনো কিছুই আমরা দেখতে পাইনি। এবং এই যে হাটটিতে রয়েছে, এটি ময়মনসিংহের জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। এটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ সিটি কর্পোরেশনের এই হাটটি যারা দিয়েছেন। হাটের অবস্থাটা আপনি দেখেন, এই হাটে গতকালকে কিছু বৃষ্টি হয়েছে, তারপরে বিভিন্ন যে প্রক্রিয়াজাত করা চামড়াগুলো রয়েছে লবণ দিয়ে, সেগুলোতে পানি ঢুকে গেছে, শ্রমিকের সংকট রয়েছে। সুতরাং কাঁচা চামড়াগুলো এখন পচনের জো হয়ে গেছে, যেভাবে পারছে আসলে লবণ দেওয়ার চেষ্টা করছে। সুতরাং কাঁচা চামড়া এখন যদিও যারা আজকে আনছে নামমাত্র মূল্যে বিক্রি করে আসলে চলে যাচ্ছে, এবং যারা আসলে কিনছেন তারা শ্রমিক সংকটের কারণে একেবারে শেষ সময়ে লবণ দিয়ে কোনোভাবে চামড়াটা টেকানোর চেষ্টা করছেন। আসলে এই ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি চিন্তা করি, চামড়ার বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো মনিটরিং নেই, কোনো আসলে কোনো নিয়ম শৃঙ্খলা আসলে এখানে নেই। মূলত যারা এখানকার আড়তদার রয়েছেন, মৌসুমি আড়তদার, তারা চামড়া কিনছেন 500 টাকা, 600 টাকা, 100 টাকা করেও কিনেছেন। সর্বোচ্চ তারা কিনেছেন 700
টাকা করে। এবং তারা যেটা বলছেন যে লবণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সর্বশেষ তাদের 900 টাকার উপরে খরচ পড়েছে। এটা যদি 1000 টাকার উপরে তারা বিক্রি করতে না পারে, শেষ পর্যন্ত ট্যানারি মালিকদের উপরেই তাদের আসলে ভাগ্য নির্ভর করছে। ট্যানারি মালিকটা যদি তাদের কাছে বেশি দামে কিনতে না টাকা না দেয়, তাহলে হয়তো শেষ পর্যন্ত তাদের লস হতে হবে। এবং যেহেতু এখনো অনেক প্রচুর কাঁচা চামড়া আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো পড়ে আছে, সেগুলো কখন লবণ দিবে, এখন সেগুলো পচনের জো হয়ে গেছে, যার কারণে কিন্তু খুবই হিমশিম খেতে হচ্ছে। এবং শেষ পর্যন্ত তারা আসলে তাদের টাকা তুলতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কায় রয়েছে। এই হাটে যে আমরা দেখতে পাচ্ছি যে স্যাঁতস্যাঁতে কাদা জমে গেছে, এবং আমরা জানতে পেরেছি প্রায় 2 লক্ষের মতো এখানে চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে, যার মূল্য প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। এবং যেটা জেলা প্রশাসক গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে চামড়া পাচার হতে তারা সীমান্তে নানান ধরনের ব্যবস্থা নিয়েছেন। 120 মেট্রিক টন লবণ তারা বিভিন্ন উপজেলায় দিয়েছেন। কিন্তু এখানে আসার পর আসলে কিন্তু তারা যারা ব্যবসায়ী রয়েছে তারা আসলে বলছেন যে আসলে কোনো ধরনের সহযোগিতা তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত পাননি। এবং যেটা আমরা এখানে শেষ বেলায় বলতে চাই যে হয়তো যেটা 1 থেকে 1.5 সপ্তাহ পর ময়মনসিংহে যে চামড়ার হাটটি বসবে, সেখানে আসলে যে বাজারটি পাওয়া যাবে সেখানে অনেকটা নির্ভর করবে এই সমস্ত মৌসুমি আড়তদারদের ব্যবসা। যদিও কালকে কাঁচা চামড়া যারা বিক্রি করে গেছেন তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চামড়া বেচা বিক্রি এবং লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ খবর আমার কাছে। রাত্রি কোরবানির পশুর চামড়ার হাটের বেচা বিক্রির খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ। এবার চলে যেতে চাই নাটোরে মাহবুবের কাছে। মাহবুব, নাটোরে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে? শ্রমিক সংকটে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে কিনা? জি রাত্রি, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এই নাটোরের আশপাশের বা বিভিন্ন উপজেলা থেকে কিন্তু কাঁচা চামড়া এখানে এসছে। আমরা যে নাটোর জেলা চামড়া মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে আজকে দুপুর পর্যন্ত, অর্থাৎ তারা যেটি বলেছে সেটি হচ্ছে যে গরুর চামড়া যেটি সংগ্রহ হয়েছে 30 থেকে 35,000 পিস, এবং খাসি বকরি সহ অন্যান্য যে পশুর চামড়া রয়েছে সেগুলো সংগ্রহ হয়েছে 60 থেকে 65,000 পিস। তবে আজকে দ্বিতীয় দিনে কিন্তু অনেক কাঁচা চামড়া এসছে এই নাটোরে। তবে কাঁচা চামড়া যখন আসার পরে কিন্তু যে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য যে লবণ দিয়ে সংরক্ষণ করতে হয়, এতে কিন্তু যারা আড়ত মালিকরা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়ছেন। তারা যেটি বলছেন যে অনেকে শ্রমিক সংকট রয়েছে, সব মিলে এই শ্রমিক সংকটের কারণে কিন্তু সবকিছু যে লবণ দিয়ে সংরক্ষণ সেটি করা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু অনেক চামড়া রয়েছে, এখানে প্রায় 200 পিস চামড়া রয়েছে। এই গরু চামড়াগুলো কিন্তু গতকাল যেহেতু কুরবানি হয়েছে, এরপরে কিন্তু এখন পর্যন্ত লবণ দেওয়া সম্ভব হয়নি। গরুর চামড়া 4 থেকে 6 ঘন্টার পরে যদি লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু এর যে মান বা গুণগত মান সেটি কিন্তু কমতে থাকে। এবং একই ক্ষেত্রে খাসির চামড়া কিন্তু মাত্র 4 ঘন্টা লবণ ছাড়া রাখা যায়, এবং এরপরে যদি লবণ না দেওয়া সম্ভব হয় তাহলে সেটি কিন্তু নষ্ট হতে থাকে। তবে আমরা এই বাজারে কিন্তু দেখেছি যে অনেকগুলো চামড়া নষ্ট হয়েছে এবং নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, যেহেতু সময় অনুযায়ী কিন্তু তারা লবণ দিতে পারছে না। তো রাত্রি এই ছিল নাটোরের চামড়ার বাজার সবশেষ খবর। নাটোরের খবর শুনছিলাম মাহবুব হোসেনের কাছ থেকে। এবার যেতে চাই যশোরের রিপনের কাছে। রিপন, রাজার হাটে কত দামে চামড়া বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। এখানে আমরা দেখছি যে প্রতি পিস চামড়া 200 টাকা থেকে 700 টাকা বিক্রি হচ্ছে, বিশেষ করে গরুর যে চামড়াগুলো রয়েছে এবং খাসির যে চামড়া সেটির একেবারে দাম নেই বললেই চলে, 5 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। যদিও সরকার যে বেঁধে দেওয়া রেট রয়েছে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা কেনার কথা রয়েছে, তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে লবণের দাম বৃদ্ধি, ওদিকে শ্রমিকের মজুরি রয়েছে, সেই সমস্ত বিবেচনা করে কিন্তু তারা চামড়া ক্রয় করছেন। অন্যদিকে টানানি মালিকদের যে তাদের বকেয়া ছিল সেই বকেয়ার সম্পূর্ণ টাকাও কিন্তু তারা পায়নি, সে কারণে চামড়া ক্রয় করতে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছেন। তবে যারা বিক্রেতা রয়েছেন, সাধারণ বিক্রেতা রয়েছেন, ফড়িয়ার রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা একদম প্রান্তিক যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে চামড়া ক্রয় করে বাজারে নিয়ে আসছিলেন, সেক্ষেত্রে কিন্তু তারা খুব বেশি দাম পায়নি। সরকারি যে বেঁধে দেওয়া দাম সেটি তো পাননি, প্রতি পিস চামড়ায় তাদের 100 থেকে 200 টাকা লস হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। আগামী মঙ্গল এবং শনিবার যে হাট রয়েছে সেই হাটে পুরোপুরি দেখা যাবে আসলে যে চামড়া বিক্রি কি কেমন হয়, এবং তখন কেরানির যারা মালিক রয়েছেন তারা এই হাটে আসবেন, এবং খুলনা বিভাগের 10 জেলা বাদেও অন্যান্য স্থান থেকে কিন্তু এখানে
চামড়া ক্রয় করতে ব্যবসায়ীরা আসবেন, তখন দেখা যাবে চামড়ার দামটি আসলে কেমন হয়। এখন খুব বেশি চামড়ার দাম নেই। যারা এইখানকার যে ব্যবসায়ী রয়েছেন, এখানকার প্রায় ৩ শতাধিক আড়তদার ব্যবসায়ী রয়েছেন, তারা এই চামড়াগুলো ক্রয় করে প্রক্রিয়াজাত করছেন। আমার পেছন দেখছেন যে চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে, অর্থাৎ লবণ লাগানো হচ্ছে। শ্রমিকরা সারা রাত কাজ করেছে। গতকাল থেকে এই যে চামড়াগুলো রয়েছে সেই চামড়ায় লবণ দেওয়া হচ্ছে এবং এই লবণের মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সব মিলে সামনের হাটে চামড়ার দাম বৃদ্ধি পাবে এমনটি প্রত্যাশা করছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। কোরবানির পশুর চামড়া বেচা বিক্রির খবর জানাতে ময়মনসিংহ, নাটোর ও যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেক স্থানে পশু কোরবানি হচ্ছে, যে কারণে অলিতে গলিতে বর্জ্য জমছে। আগের দিনের ময়লা না থাকলেও সকাল থেকে দ্বিতীয় দিনের বর্জ্য ফেলা হচ্ছে। রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে যুক্ত হয়েছেন শম্পা বিশ্বাস। শম্পা, ঢাকা দক্ষিণের অনেক স্থানে বর্জ্যে দুর্ভোগে নগরবাসী। উত্তর সিটিতে প্রশাসন তো দাবি করছে তারা শতভাগ বর্জ্য অপসারণ করেছে। প্রকৃত চিত্রটা আসলে আপনি কেমন দেখছেন? রাত্রি সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে কোনো কোনো এলাকায় গতকালকের বর্জ্য একদমই নেই, তবে সকাল থেকে যেসব পশু কোরবানি হয়েছে সেটির বর্জ্য কোথাও কোথাও জমেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেও সকাল থেকে পশুর বর্জ্য ছিল, তবে এই ঠিক 10 মিনিট আগে এখানে একটি বর্জ্যের গাড়ি এসেছে এবং সেই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে। এমন চিত্র কিন্তু ঢাকার আরও 2-1 জায়গায় আমরা লক্ষ্য করেছি। কিন্তু এটাও দেখেছি যে দ্রুত সময়ের মধ্যে ময়লার গাড়ি এসে সেই বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে। ফলে এমন নয় যে আমরা দেখার পর অনেকক্ষণ ধরে বা বলা চলে যে 2-3 ঘন্টা ধরে সেখানে বর্জ্য জমে আছে, এমনটি নয়। যদিও নগরবাসী বলছেন যে সকাল থেকে একদম সকাল 6টা থেকে যেসব জায়গায় বর্জ্য রাখা হয়েছে সেগুলো অনেকটাই 3-4 ঘন্টা পরে সেই বর্জ্য সরানো হয়েছে। সকাল থেকে তৎপরতা বেশ কম দেখেছেন তারা, যদিও এখন পুরো দমে সেই তৎপরতা আমরা দেখতে পেয়েছি উত্তর সিটির বিভিন্ন এলাকায়। এই সবশেষ যেই ময়লার স্তূপটিতে আমরা এসেছি সেখানেও আমরা বেশ 2 ঘন্টা ধরে বর্জ্য দেখেছি, কিন্তু কিছুক্ষণ আগে সেখানে গাড়ি এসে ময়লা অপসারণ শুরু করেছে। এবং সেই সাথে যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, গতকাল রাত 10:30টার মধ্যে কিন্তু ঢাকার 2 সিটি কর্পোরেশনই দাবি করেছে তারা শতভাগ বর্জ্য অপসারণ করেছে। যদিও সেই চিত্রের সঙ্গে পুরোপুরি একমত নন নগরবাসী। কেউ কেউ বলছেন যে তাদের একদম অলিগলির মধ্যে কোথাও কোথাও বর্জ্য রয়েছে। সিটি কর্পোরেশন এই প্রশ্নের উত্তরে বলেছে যে তারা এমন কোনো জায়গায় বর্জ্য জমা রাখেনি বা অপসারণ করেনি এমন কোনো জায়গা থেকে যেখানে আসলে ট্রাক ঢোকে। তারা বলছে যে যেসব গলিতে ট্রাক ঢোকে না, একদমই ছোট সরু গলি, সেই সব এলাকাতেই বর্জ্য রয়েছে। কিন্তু সেটিও যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা সেখানে গিয়ে নিয়ে আসছে। যদিও পরিচ্ছন্নতা কর্মীদের সেই এলাকার মধ্যে যাওয়ার কথা কিনা সেটি নিয়ে সিটি কর্পোরেশন তাদের মতামত প্রকাশ করেছে। তারা বলেছে যে এই কাজটি আসলে নগরবাসীর, তারা প্রধান সড়কের কাছে এনে বর্জ্য রাখবে, পশুর বর্জ্য, এবং তারপরে সেখান থেকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেই বর্জ্য নিয়ে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে নগরবাসী তাদের যে অলিগলির মধ্যে ছোট জায়গায় যেখানে বসে তারা কোরবানি দিচ্ছে সেখানেই বর্জ্যটি রেখে দিচ্ছে, আবার তারাই বলছে যে এটাই দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে এই যে সমন্বয়হীনতা এটি চলছে এবং বরাবরই আমরা কোরবানি আসলে এই পাল্টাপাল্টি মন্তব্য দেখতে পাই। এই ছিল রাজধানীর কাজীপাড়া থেকে আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। রাজশাহী ও বগুড়ার বেশ কিছু এলাকায় এখনও ছড়িয়ে ছিটে আছে কোরবানির বর্জ্য। এর মধ্যে বৃষ্টির কারণে তৈরি হয়েছে তীব্র দুর্গন্ধের, ফলে বিপাকে পড়েছেন বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকা থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান ও বগুড়ার খান্দার এলাকা থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। শুরুতেই যেতে চাই রাকিবের কাছে। রাকিব, রাজশাহীতে বর্জ্য অপসারণ পরিস্থিতি কেমন দেখছেন? অলিগলির চিত্র এখন কেমন? রাত্রে কিছুটা সুখবর দেওয়া যাচ্ছে আপনাকে, কেননা রাজশাহীতে আসলে যে বর্জ্য ছিল কোরবানি সেগুলো পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়েছে। প্রায় সকালের দিকে আমরা যেমনটা দেখছিলাম যে কিছু কিছু কোরবানি করা হচ্ছিল এবং তারপরে সেই বর্জ্যগুলো ফেলা হচ্ছিল, এবং সেটি বেলা 11টা নাগাদ আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন ট্রাক এসে সেটি অপসারণ করেছে। এবং যেহেতু একেবারে রৌদ্রোজ্জ্বল একটি দিন, সেই কারণে খুব অল্প সময়ে ধুয়ে মুছে এবং সেখানে ব্লিচিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এখন পুরোটাই পরিচ্ছন্ন এবং পুরো রাস্তার পাশে যে ফেলে রাখা বর্জ্যগুলো সেগুলো অপসারিত করা হয়েছে।
আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে প্রত্যেকদিন প্রায় 300 থেকে 350 টন বর্জ্য হয় এবং এই কোরবানির সময় সেটি আরও খানিকটা বেড়ে গিয়ে প্রায় 4000 টনে রূপ নেয় এবং সেটি যেহেতু গতকালকে থেকেই নগরবাসী নিজের থেকে অপসারণ করেছে, যেখানে কোরবানি করেছেন সেখানে ধুয়ে মুছে দিয়েছেন, যার ফলে সকালের দিকটায় খানিকটা বর্জ্য দেখা গেলেও এখন কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়েছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিতে প্রত্যেকটি ওয়ার্ডকে যে 4টি জোন করে ভাগ করা হয়েছিল সেখানে যে শ্রমিকরা ছিল এবং যে ভ্যানগুলো নিয়োজিত ছিল সেগুলো কিন্তু সকালের মধ্যেই সবকিছু অপসারণ করেছে এবং এখন এই দুপুর থেকে একেবারে পুরোটাই পরিচ্ছন্ন এবং পরিপাটি যে নগর সেটি আমরা লক্ষ্য করছি এবং যে সমস্ত জায়গায় কোরবানি করা হয়েছিল, বর্জ্যগুলো পড়েছিল রাতের দিকে, সেগুলো কিন্তু অপসারণ করে এখন সেটি পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার এবং অন্যান্য যে সমস্ত জীবাণুনাশক ছিল সেগুলো ছেটানো হয়েছে, দেয়া হয়েছে, যার কারণে এখন একেবারে পরিচ্ছন্ন একটি অবস্থা দেখতে পাচ্ছি। রাজশাহীতে আসলে সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট সেগুলো প্রায় 16টি রয়েছে এবং পাড়া মহল্লার গলিপথগুলো থেকে সেখানে এসে যে বর্জ্য রাখা হয়েছিল সেগুলো এখন অপসারিত হয়েছে এবং যার কারণে গলিপথটা এখন পর্যন্ত একেবারেই পরিচ্ছন্ন বলা যায়। এর পেছনে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, একই সাথে নগরবাসীরা তারাও যে হচ্ছে আসলে সচেতন, সেই সচেতনতার প্রকাশই কিন্তু এখন পাচ্ছে। তো রাত্রে এখন পর্যন্ত বলা যায় রাজশাহীতে কোরবানির বর্জ্য অপসারণ করা গেছে এবং পরিচ্ছন্ন পরিপাটি নগরী এখন উপহার পাচ্ছে নগরবাসী। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এবার যেতে চাই বগুড়ায় রাজীবের কাছে। রাজীব, কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম বগুড়ায় বর্জ্য অপসারণ আশানুরূপ হয়নি, তার উপরে আবার বৃষ্টি হয়েছে, এখন আসলে সব মিলে পরিস্থিতি কেমন? রাত্রি সকাল থেকে বগুড়া শহরের যে সড়কগুলোর পাশে আমরা কুরবানির বর্জ্য পড়ে থাকতে দেখেছি, সেই বর্জ্যগুলো ছোট ছোট গাড়িতে করে নিয়ে এই রকম পৌরসভার যে নির্ধারিত জায়গাগুলো রয়েছে ময়লা রাখার, সেই জায়গাগুলোতে রাখা হচ্ছে। একটু আগে আমরা যেখানে যুক্ত ছিলাম স্টেশন রোডে, সেখানে রাখা হয় এবং এই এখন যে জায়গাটিতে রয়েছে কারমাইকেল রোডের এই জায়গাটিতে রাখা হয়। সেই সাথে বগুড়া শহরে প্রবেশের যে প্রধান পথগুলো, সেই পথগুলোর পাশে এরকম ছোট ছোট ময়লা রাখার নির্ধারিত জায়গা করা হয়েছে এবং এই জায়গাগুলোতে ময়লা রাখার জন্য ঘর রয়েছে, কিন্তু ঘর ভরে যাওয়ার পর সেই ময়লাগুলো রাস্তায় ফেলা শুরু করা হয়েছে। এখন কারমাইকেল রোডের এই জায়গাটির যে অবস্থা, তাতে করে ময়লা রেখে একেবারে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আর ময়লার যে পরিমাণ সেটি আমাদেরকে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে যে বগুড়া শহরে প্রতিদিন যে আবর্জনা হয় সেটি হচ্ছে 2 লাখ টন, আর কুরবানির ঈদের যে বর্জ্য সেই বর্জ্য প্রায় 4 লাখ টন, এই সব মিলিয়ে প্রায় 6 লাখ টন বর্জ্য বগুড়া শহরের বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে। আমরা গতকাল পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম ঈদের দিন, তারা বলেছিলেন যে এই ময়লা অপসারণ করতে তাদের আজকে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে, কিন্তু আজকে যখন কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের সারা রাত লেগে যাবে এই ময়লাগুলো অপসারণ করতে। আর এই প্রধান প্রবেশ পথগুলোতে এরকম ময়লা আবর্জনা থাকায় মানুষের চলাফেরা খুবই দুর্ভোগে পড়তে হচ্ছে, খুবই গন্ধ ছড়াচ্ছে এই জায়গাগুলো থেকে। এই ছিল আমার কাছে বগুড়ার কুরবানির বর্জ্য অপসারণের সবশেষ খবর। রাত্রি বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। শনিবার রাত 10টার মধ্যেই সারা দেশে 12টি সিটি কর্পোরেশনের 487টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি বলেন, এটি শুধু পরিসংখ্যান নয়, এটি প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা। এর আগে শনিবার রাতে ফেসবুকে আরেক পোস্টে তিনি জানান, সমন্বিত উদ্যোগে 12 ঘন্টারও কম সময়ে রাজধানী ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। শরীয়তপুরের জাজিরায় ধসে গেছে পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা। গতকাল দুপুর থেকে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় 2012-13 অর্থ বছরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কনস্ট্রাকশন রক্ষা বাঁধটি তৈরি করে। 2 কিলোমিটার এলাকায় তৈরি করা হয় বাঁধটি, তবে শনিবার থেকে বাঁধের মাটি সরে তৈরি হয় ভাঙন। এতে হুমকিতে পুরো বাঁধ। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার কাজ।
মৌলভীবাজার সদর ও বড়লেখায় সড়ক দুর্ঘটনায় 4 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, গেল রাতে উপজেলার কাছারি বাজার এলাকায় বিপরীতমুখী দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত 3 জনের মধ্যে জুবের মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বড়লেখায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন 2 ভাই। দেশের মানুষের কাছে সিলেটের পরিচয় প্রবাসী জেলা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা সবখানেই এই অঞ্চলের রেমিটেন্স যোদ্ধারা। তবে উন্নত জীবনের তাগিদে বিদেশে যারা থাকেন তাদের ঈদ আনন্দ হয় অনেকটা একা আর একঘেয়ে। তাই তো দেশের অন্যান্য স্থানের মতো সিলেটের অনেক প্রবাসী ঈদে নিজ পরিবারের সাথে সময় কাটাতে চান। সিলেটের রায়নগরের এক প্রবাসী পরিবারের সুখ দুঃখের গল্প নিয়ে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ, আর ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের রায়নগরের বসুন্ধরা এলাকার এই বাসায় এবারের ঈদ এসেছে যেন ভিন্ন রঙে রঙিন হয়ে। মা বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে সবাইকে চমকে দিয়ে দেশে আসেন যুক্তরাজ্য প্রবাসী আলতাফ হোসেন ও তার পরিবার। দীর্ঘদিন পর যুক্তরাজ্য প্রবাসী ছেলেকে পেয়ে বৃদ্ধ মা বাবার মুখে ফুটেছে সুখের হাসি। আদরের সন্তানের সাথে ঈদ কেমন কাটিয়েছেন জানতে চাইলে আলতাফ হোসেনের বাবা মা হয়ে পড়েন অনেকটাই আনন্দে অশ্রুসিক্ত। 2.5 বছরের ভিতরে আমরা যে ঈদ করছি, এই সময় একা একি করছি, আনন্দ লাগছে না, উৎসাহ লাগছে না। এখন তো তারাও খুব খুশি হয়েছে। রকল ফলা শস্য আইব আইব আশার উপরে রইল। আমি স্বপ্নে দেখি আজ চান দিকাইছে না, মনে আনন্দ লাগে, খুশি লাগে। এদিকে উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমালেও মন সবসময় দেশের মাটিতে পড়ে থাকে বলে জানান আলতাফ হোসেন। মা বাবা সহ পরিবারের সাথে নিজের জন্মভূমিতে ঈদ করাটা স্বর্গীয় অনুভূতি বলে মনে করেন তিনি। কাজে যাওয়ার পরে যে একটা আর্তনাদ ভিতরে থাকে, একটা কান্নাজোড়া মানে ব্যথা ভিতরে থাকে। দেশের মাটিতে মা বাবাকে রেখে আমি একটা কাজের মধ্যে ঈদ করতেছি, কাজের ফাঁকে ফাঁকে নিজে কান্না করি। আসলে পৃথিবীতে তো মা বাবাই সেরা। একই অনুভূতি আলতাফ হোসেনের সহধর্মিনী যুক্তরাজ্য প্রবাসী মুসান্না চৌধুরীরও। দেশের ঈদটাই সব থেকে বেস্ট, আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে সবার সাথে একসাথে থাকা, একটা ঈদ উদযাপন করা, সময় পাস করা, এইগুলোই তো মানে আমার কাছে বেশি মুখ্য মনে হয়। এই প্রবাসী দম্পতি দেশে আসায় ঈদের আনন্দ বহুগুণ বেড়ে গেছে বলে জানান তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও। ঈদ তো ঈদ না, তারার পাইয়া আমরা ঈদের খুশি আর 3-4 গুণ বাড়ি গেছে। আর লোকে কষ্টও লাগে, আবার যাওয়ার সময় খারাপ লাগবো। ঈদের সময় যে ওনারা আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছেন, আমরা অনেক খুশি, আমাদের পরিবারটা অনেক খুশি, পরিবেশের সব পরিবেশটা পাল্টে গেছে। এদিকে প্রবাসী অন্য ছেলেদের সাথেও ভিডিও কলে মা বাবার আলাপ বলে দেয় তাদের কাছে কতটা ভালোবাসায় জড়িয়ে থাকেন প্রবাসী সন্তানেরা। বিদেশের নিঃসঙ্গ ঈদ কাটিয়ে যখন দেশে আসেন প্রবাসীরা, তখন তারা খুঁজে পান ঈদ উৎসবের প্রকৃত রং। এমন চিত্র শুধু সিলেট রায়নগরের আলতাফ হোসেনের বাড়িতে নয়, বরং সকল প্রবাসীদের পরিবারেই চলে এমন দৃশ্য। সন্দীপন শুভ, এখন সিলেট। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ চাপের মুখে পড়েছে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। চলছে জ্বালাও পোড়াও। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2000 জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। আর জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। এই দৃশ্য যুদ্ধ কবলিত কোনো দেশের নয়, এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। গেল 2 দিনে এই শহর পরিণত হয়েছে জ্বালাও পোড়াবের শহরে।
রাস্তা ছেয়ে আছে কালো ধোঁয়ায়, জ্বলছে টায়ার আর যানবাহন। পরিস্থিতি এতটাই বেগতিক পর্যায়ে চলে গেছে যে তার নিয়ন্ত্রণে 2000 জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ক্ষমতায় এসেই ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান মেনে নিতে পারেননি যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আর সরকারি কর্মীদের বিরোধিতা করেই রাজপথে নেমেছেন তারা। এ সময় সরকারি একটি ভবন ঘিরে ধরেন 1000-এর বেশি বিক্ষোভকারী। পুলিশ আর সরকারি অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে আহত হন এক বিক্ষোভকারী। The crowd was moving in, so they employed the crowd control tactics like the tear gas, and it was too close to me, so I decided to get down and kick it away. And as soon as I kicked my second can, I got hit, and I wasn't out of breath. বিভিন্ন স্থানে গাড়িতে আগুন লাগায় আশপাশের আইস কর্মীদের নিরাপদে উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়। দ্বিতীয় দিনের বিক্ষোভে অন্তত 100 বিক্ষোভকারী মুখে মাস্ক আর হাতে মেক্সিকোর পতাকা নিয়ে বিক্ষোভে অংশ নেন। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে এই বিক্ষোভে নিরাপত্তা কর্মীদের ওপর ককটেল ছোড়ার অভিযোগও ওঠে। লস অ্যাঞ্জেলেস প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী হিস্প্যানিক আর বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সংখ্যা বেশি থাকায় বরাবরই তারা রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিচালিত হোয়াইট হাউসের বিরুদ্ধে, এমনকি বিরোধিতা করছেন অভিবাসন বিরোধী অভিযানেরও। এরপরও শুক্রবার অভিবাসন আইন ভঙ্গের দায়ে 44 জনকে গ্রেফতার করেছে আইস। এই সংঘাতকে ভয়াবহ হিসেবে দেখছে হোয়াইট হাউস। ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। আইসকে নির্দেশ দেওয়া হয়েছে দৈনিক 3000 অভিবাসীকে গ্রেফতারের, কিন্তু এতে করে বৈধভাবে এই দেশে বসবাস করা স্থায়ী নাগরিকরাও কোনো কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ছেন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। কোভিড-19-এর নতুন ঢেউয়ে ভারতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 70 জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও কোভিড টিকার সবকটি ডোজ নেওয়া ব্যক্তিরা ভাইরাসটি থেকে সুরক্ষিত বলে দাবি বিশেষজ্ঞদের। নাফিয়ারমান মনন জানাচ্ছেন বাকিটা। 2 বছর পর প্রত্যাবর্তনের মাধ্যমে ভারত জুড়ে দাপট দেখাচ্ছে কোভিড-19। শ্বাসতন্ত্রের ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গেল 1.5 মাসে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতি মুহূর্তে দেশটির হাসপাতালে আসছেন রোগীরা, আর পরীক্ষার পর মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 22 মে থেকে শুরু হয়েছে কোভিডের নতুন ঢেউ। এ সময় আক্রান্তের সংখ্যা বেড়েছে 5500 আর প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। কোভিডের নতুন ঢেউয়ের শিকার দেশটির 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়, তারপরেই অবস্থান করছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক। রোগীদের শরীরে মিলেছে JN1, XFG, LF7 ও NB1.8.1 সাবভ্যারিয়েন্টের অস্তিত্ব। তবে বিশেষজ্ঞরা বলছেন এগুলো অমিক্রনের মিউটেটেড সাবভ্যারিয়েন্ট, যা কোভিডের অন্যান্য সাবভ্যারিয়েন্টের চেয়ে কম বিপজ্জনক। কোভিড ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়ে থাকলে সুরক্ষিত থাকা যাবে। এছাড়াও উপসর্গ দেখা দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। ये जो कोविड के वैक्सीन की वजह से जो इम्यूनिटी हुआ है, ये स्ट्रेन उस इम्यूनिटी को सुपरसीड करके इन्फेक्ट नहीं कर पा रहा है। तो अगर कोविड इन्फेक्शन होता भी है तो जस्ट प्रिकॉशन लेना है कि हमको 5 डेज टू मैक्सिमम 7 डेज आइसोलेशन, मास्क पहनना है, सैनिटाइजेशन आइदर बाय सोप, बाहर रहने से हैंड सैनिटाइजर पॉकेट में रखना है। ভারত ছাড়াও কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে। চলতি মাসের প্রথম 2 দিনে থাইল্যান্ডে শনাক্ত হয়েছে 28,000-এর বেশি নতুন রোগী। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে অর্ধশতাধিক। উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও ভিয়েতনাম, চীন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও মিলেছে ভাইরাসের উপস্থিতি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার। তার ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় নেইমারের কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি। ইনজুরির সঙ্গে লড়াই, এরপর জাতীয় দলে ডাক না পাওয়া, এখন আবার করোনা, সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বজুড়ে হঠাৎই বেড়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এবার তার ধাক্কা লাগলো ক্রীড়াঙ্গনেও। 3 দিন আগে অসুস্থ বোধ করায় করোনা টেস্ট করানো হয় নেইমারের। এরপর সেখানেই করোনা পজিটিভ হয়েছে তার। এখন পর্যবেক্ষণে আছেন তিনি। আগামী 12 জুন সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে নেইমারের। ধারণা করা হচ্ছে এবার ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন তিনি, পাড়ি জমাবেন অন্য কোথাও।
শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পোস্তা সাভারে দর নেই চামড়ার, হতাশ ক্রেতা বিক্রেতা উভয়ই, পচে নষ্ট হচ্ছে অনেক স্থানে। একই চিত্র নাটোর যশোরেও। আমি যে মালটার নাম আমি এই লেবারই পাই না ভাই, এটা তো খুব কাঁচা চামড়া, তো খুব কষ্ট হয়েছে এবার আমার। মাদ্রাসাওয়ালাদের লবণ দিয়ে যে সুবিধা সরকার দিয়েছিল, এটার কি সদ্ব্যবহার করলেন মাদ্রাসার কর্তৃপক্ষ? এবার অর্ধেক মালেই নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে শ্রমিক সংকটের কারণে। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি, শতভাগ বর্জ্য অপসারণের দাবি করলেও বিভিন্ন স্থানে আবর্জনা বৃষ্টিতে তীব্র দুর্গন্ধ। জাজিরায় পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষা বাঁধের 200 মিটার এলাকা ধস, হুমকিতে পুরো বাঁধ, আতঙ্কে ঘরবাড়ি সরাচ্ছেন স্থানীয়রা। এবং লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী অভিযান নিয়ে বিক্ষোভ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে 2000 ন্যাশনাল গার্ড। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।